আসসালামু আলাইকুম। পিটুয়ের কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব লেকচার 3 তে, এগুলো হচ্ছে মেমোরি এবং সফটওয়্যার। তো চলো প্রথমে দেখি যে আগের বিসিএস পরীক্ষাগুলোতে এই মেমোরি এবং সফটওয়্যার থেকে কোন ধরনের প্রশ্ন এসেছে। 38তম বিসিএস এ একটা প্রশ্ন ছিল যে এক ওয়ার্ড কত বিট বিশিষ্ট হয়। আমরা জানি এই যে বিট হচ্ছে মেমোরির ধারণ ক্ষমতার একক। এরপরে 36তম বিসিএস ছিল কোন মেমোরি নন ভোলাটাইল। তার মানে মেমোরির যে বিভিন্ন প্রকারভেদ আসছে, এই প্রকারভেদগুলো থেকে আমাদের বিসিএস পরীক্ষায় প্রশ্ন হয়। এরপরে 36তম আরেকটা প্রশ্ন ছিল যে কোনটি সঠিক, যার উত্তর ছিল যে 1 কিলোবাইট সমান সমান 1024 বাইট। এরপর 36তম ছিল কোনটি প্রাইমারি মেমোরি। 35তম ছিল কম্পিউটার মূল মেমোরি কি দিয়ে তৈরি হয়। তার মানে আমরা দেখলাম যে কম্পিউটারের মেমোরি সম্পর্কে বেশ অনেকগুলো প্রশ্ন বিভিন্ন বিসিএস এ এসেছে। এরপর 35তম ছিল যে মেমোরি থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে কি বলে। এরপর 35তম ছিল প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে। কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলা হয়, এটা ছিল 29তম বিসিএস এ। এবং কম্পিউটার সফটওয়্যার সম্পর্কে কি বলতে কি বোঝানো হয়, এটা ছিল 11তম বিসিএস এ। 36তম ছিল যে কোনটি 3G বা থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ নয়। এরপরে 40তম বিসিএস এ ছিল যে কোন প্রোগ্রামটি একটি সম্পূর্ণ কম্পিউটার প্রোগ্রামকে একেবারে অনুবাদ করতে পারে। 41তম ছিল যে কম্পিউটারের ভাষা শুধু বাইনারি কোডে লেখা হয় তাকে কি বলে। আর 35তম ছিল কম্পিউটারের মূল মেমোরি কি দিয়ে তৈরি হয়। তার মানে আমরা দেখলাম যে কম্পিউটারের মেমোরি এবং সফটওয়্যার থেকে বিভিন্ন বিসিএস পরীক্ষায় অনেকগুলো প্রশ্ন এসেছে। এজন্য এই দুইটা টপিক আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ এবং আমাদের খুব ভালোভাবে এই দুইটা টপিক পড়তে হবে। প্রথমেই আমরা দেখব কম্পিউটারের মেমোরি। কম্পিউটারের মেমোরি বলতে আমরা বুঝি যে কম্পিউটার যেসব ডাটা, তথ্য বা প্রোগ্রাম এগুলো সংরক্ষণের জন্য যে ডিভাইস বা যে চিপ ইউজ করা হয় সেটাকে আমরা বলি কম্পিউটারের মেমোরি। কম্পিউটারের মেমোরি এটা অনেক বেশি এবং যে বিভিন্ন তথ্য কম্পিউটার বা আমাদের প্রয়োজনে কম্পিউটারে সংরক্ষণ করতে হয় সেগুলো সে এই মেমোরিতে সংরক্ষণ করে এবং প্রয়োজন মতো এখান থেকে সে আমাদেরকে সাপ্লাই দেয় বা প্রদান করে। তো মেমোরির ধারণ ক্ষমতার যে ক্ষুদ্রতম একক, সেই ক্ষুদ্রতম একককে বলা হয় বিট। এটা হচ্ছে বিআইটি, বিট। এই বিট শব্দটা এসেছে বাইনারি এবং ডিজিট শব্দ থেকে। বাইনারির বিআই এবং ডিজিটের টি, এই দুইটা শব্দ থেকে এসেছে বিট। আমরা জানি বাইনারি মানে হচ্ছে 0 এবং 1, এটাকে বাইনারি সংখ্যা বলা হয়। এবং এই যে বাইনারি সংখ্যার প্রত্যেকটা সংখ্যা মানে একটা 0 বা একটা 1, এই প্রত্যেকটাকে বলা হয় 1 বিট। এবং আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে মেমোরির ধারণ ক্ষমতার ক্ষুদ্রতম একক হচ্ছে এই বিট। এরপর আমরা দেখব বাইট। 8 বিট মিলে হয় 1 বাইট। তার মানে 8টা সংখ্যা 0 1 এগুলা প্রত্যেকটাকে আমরা বলি 1 বিট এবং এই 8 বিট মিলে হয় 1 বাইট। এবং বাইনারি পদ্ধতিতে তথ্য প্রকাশের মৌলিক একক হচ্ছে এই বাইট। এবং একটা সিগন্যাল বা একটা ক্যারেক্টার, একটা চিহ্ন, একটা বর্ণ প্রকাশ করার জন্য মিনিমাম আমাদের 1 বাইট পরিমাণ মেমোরি লাগবে। 1 বাইট। তার মানে একটা বাইট, একটা ক্যারেক্টার, একটা চিহ্ন, একটা প্রতীক, এগুলো প্রকাশ করার জন্য আমাদের বাইট লাগবে, 1 বাইট। তার মানে আমরা যেটা দেখলাম 8 বিট সমান হচ্ছে 1 বাইট এবং এই বাইট হচ্ছে বাইনারি পদ্ধতিতে তথ্য প্রকাশের মৌলিক একক। আরেকটা জিনিস আমাদের জানা লাগবে, সেটা হচ্ছে মেমোরি অ্যাড্রেস। মেমোরি অ্যাড্রেস বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে কম্পিউটারের মেমোরি অনেকগুলো ছোট ছোট সেলে বিভক্ত। প্রতিটা সেলে 1 বিট পরিমাণ তথ্য জমা থাকে। তো এই যে তথ্যটা, এটা খুঁজে বের করার জন্য যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসকে বলি আমরা মেমোরি অ্যাড্রেস। তার মানে এই যে মেমোরি সেল, এই নির্দিষ্ট সেল খুঁজে বের করার জন্য যে অ্যাড্রেস, সেটাই হচ্ছে মেমোরি অ্যাড্রেস। আর এই নির্দিষ্ট সেল থেকে কোনো তথ্য খুঁজে নেওয়া, এই তথ্য খুঁজে নেওয়াকে বলা হয় রিড অপারেশন, রিড। আর এই সেলগুলাতে, মেমোরি সেলগুলাতে কোনো তথ্য নতুন করে সংরক্ষণ করার পদ্ধতিকে আমরা বলি রাইট অপারেশন। তার মানে অনেক জায়গায় আমরা দেখব কম্পিউটারে রিড এবং রাইট এই কথাটা ব্যবহার করা হয়। তার মানে রিড বলতে আমরা বুঝি কোনো তথ্য খুঁজে বের করা, এটাকে আমরা বলি রিড। আর নতুন করে কোনো তথ্য সংরক্ষণ করাকে আমরা বলি রাইট অপারেশন। তাহলে এইখান থেকে আমি যদি একটু সামারি করি, তিনটা জিনিস আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। ওয়ান হচ্ছে যে 1 বাইট সমান সমান হচ্ছে 8 বিট এবং যে কোনো একটা ক্যারেক্টার প্রকাশ করার জন্য মিনিমাম আমাদের 1 বাইট দরকার। আরেকটা একক হচ্ছে নিবেল। নিবেল মানে হচ্ছে 4 বিট। 4 বিট পরিমাণ মেমোরিকে বলা হয় এক নিবেল। আর আমরা জানি যে কোনো ওয়ার্ড মেক করার জন্য আমাদের মিনিমাম 2টা ক্যারেক্টার দরকার। এই কারণে একটা ওয়ার্ডের জন্য মিনিমাম 16 বিট বা 2 বাইট পরিমাণ জায়গা আমাদের লাগবে। এখন আমরা দেখব মেমোরির যে ক্যাপাসিটি, এই ক্যাপাসিটিটা আমরা কিভাবে কোন ইউনিটে প্রকাশ করি। মেমোরি প্রকাশ করার আমরা দেখেছি যে ক্ষুদ্রতম একক হচ্ছে বিট এবং 8 বিট মিলে হয় 1
বাইট। এরকম কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইটে আমরা এই মেমোরির ক্যাপাসিটি গুলা প্রকাশ করি। 1 কিলোবাইট সমান 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 হচ্ছে 1024 বাইট। সিমিলারলি 1 মেগাবাইট সমান হচ্ছে 1024 কিলোবাইট। আবার 1 গিগাবাইট মানে হচ্ছে 1024 মেগাবাইট। এইভাবে 1 টেরাবাইট, 1 পেটাবাইট, 1 এক্সাবাইট, 1 জেটাবাইট এবং 1 ইয়েটাবাইট, এইগুলা এককে আমরা আমাদের যে মেমোরির ক্যাপাসিটি, এই ক্যাপাসিটি গুলো আমরা প্রকাশ করি। এছাড়াও আমরা যদি ইন্টারন্যাশনাল সিস্টেম দেখি, সেটা হচ্ছে যে সবকিছুকে আমরা বাইটে কনভার্ট করতে পারি। যেমন 1 কিলোবাইট মানে হচ্ছে 10⁻³ বাইট, মানে 1000 বা 1024 বাইট যেটা। এরপরে 10⁻6 বাইট, 10⁹ বাইট, 1 টেরাবাইট মানে হচ্ছে 10⁻12 বাইট। এই ইউনিটগুলা আমাদের একটু মনে রাখতে হবে। হ্যাঁ, পরীক্ষায় থাকতে পারে যে 1 টেরাবাইট সমান কত বাইট, তার মানে 1 টেরাবাইট সমান হচ্ছে 10⁻12 বাইট। বা এইভাবেও থাকতে পারে যে 1 টেরাবাইট সমান কত গিগাবাইট, তাহলে 1 টেরাবাইট সমান হচ্ছে 1024 গিগাবাইট। তো এই দুইটা এককে আমরা নরমালি আমাদের যে মেমোরির ক্যাপাসিটি, এই ক্যাপাসিটি বা আমাদের যে ধারণ ক্ষমতা মেমোরির, সেটা আমরা প্রকাশ করি। এখন আমরা দেখব মেমোরির ক্লাসিফিকেশন। মেমোরিকে নরমালি 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাইমারি মেমোরি, একটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি, আর একটা হচ্ছে ইন্টারনাল মেমোরি। তাহলে মেইন মেমোরি কি জিনিস? মেইন মেমোরি বলতে আমরা সেই মেমোরিগুলোকে বুঝি যেসব মেমোরি ডিরেক্টলি সিপিইউর সাথে সংযুক্ত থাকে। সিপিইউ মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। কম্পিউটারে সিপিইউ বলতে আমরা যে জিনিসটা বুঝি, এটা অলরেডি আমরা আগের লেকচারগুলোতে দেখে এসেছি। এই সিপিইউর সাথে যে মেমোরিগুলো ডিরেক্টলি কানেক্টেড, সংযুক্ত থাকে, তাদেরকে আমরা মেইন মেমোরি বলি। এবং এই মেমোরিগুলো অত্যন্ত দ্রুতগতির। মেইন মেমোরিকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে র্যাম এবং আরেকটা হচ্ছে রোম। এই র্যাম আর রোম সম্পর্কে আমাদের ডিটেইলস পড়তে হবে। র্যামের অ্যাব্রিভিয়েশন হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এবং র্যাম হচ্ছে অস্থায়ী মেমোরি। অস্থায়ী মেমোরি বলতে যখন আমাদের কম্পিউটার সংযোগ বন্ধ হয়ে যায় অথবা কম্পিউটার যদি আমরা অফ করে দিই, তাহলে র্যামে যে ডাটাগুলো সংরক্ষিত থাকে সেই ডাটাগুলো মুছে যায়। আবার যখন আমরা নতুন করে কম্পিউটার চালু করি, তখন আবার কিছু তথ্য এই র্যামের মধ্যে জমা হয়। আবার বন্ধ হয়ে গেলে র্যামের তথ্যগুলো চলে যায়। এই কারণে র্যামকে বলা হয় অস্থায়ী মেমোরি বা ভোলাটাইল মেমোরি বা রিড রাইট মেমোরি বলা হয়। কারণ আমরা একটু আগে দেখেছি যে কোনো মেমোরিতে যে তথ্য, সেটা পড়াকে আমরা বলি রিড, আর নতুন করে সংরক্ষণ করা সেটাকে আমরা বলি রাইট। যেহেতু র্যামের যে ডাটাগুলো সেগুলো পড়াও যায় বা খুঁজে বের করা যায়, অথবা নতুন করে ডাটা সংরক্ষণ করা যায়, এই জন্য এটাকে বলা হয় রিড রাইট মেমোরি। আর আমরা কম্পিউটারে যখন যে কোনো কাজ করি, সেটা সর্বপ্রথম র্যামে জমা থাকে। যেমন আমি একটা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলাম, মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার সাথে সাথে মাইক্রোসফট ওয়ার্ড এই সফটওয়্যারটা বা অ্যাপ্লিকেশনটা কিন্তু কোথায় সংরক্ষিত থাকে? থাকে হচ্ছে আমার যে হার্ড ডিস্ক বা সেকেন্ডারি মেমোরিতে। কিন্তু যখন আমি ওপেন করি, ওপেন করার সাথে সাথে এই মাইক্রোসফট ওয়ার্ডটা এটা র্যামের মধ্যে চলে যায়। এই জন্য দ্রুত আমরা কাজ করতে পারি। আমরা দেখবো যে কোনো প্রোগ্রাম যখন আমরা ওপেন করি, আমরা যদি কম্পিউটারের টাস্ক বারে যাই, দেখবো যে ওইটা র্যামের কিছু একটা অংশ সে ইউজ করছে, তার মানে সেটা এখন র্যামে চলে গেছে। আমি যদি কম্পিউটার অফ করে দেই, তাহলে কিন্তু এই মাইক্রোসফট ওয়ার্ড এটা কিন্তু আর র্যামের মধ্যে থাকবে না, এটা ক্লিয়ার হয়ে যাবে। এই জন্য র্যামকে বলা হয় অস্থায়ী মেমোরি, এবং যে কোনো কাজ করলে এটা সর্বপ্রথম র্যামে জমা থাকে। এবং আগে যেটা বলেছি, বিদ্যুৎ সংযোগ যদি চলে যায় বা কম্পিউটারের সংযোগ যদি নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে র্যামের যে তথ্যগুলো, এই তথ্যগুলো মুছে যাবে। এবং র্যাম 2 প্রকার, একটা হচ্ছে DRAM ডাইনামিক অ্যাক্সেস মেমোরি, আর একটা হচ্ছে SRAM স্ট্যাটিক অ্যাক্সেস মেমোরি। এরপর আমরা দেখবো আরেক প্রকারের প্রাইমারি মেমোরি, সেটা হচ্ছে রোম। রোম মানে হচ্ছে রিড অনলি মেমোরি। তার মানে বোঝা যাচ্ছে যে রোমে নতুন করে তথ্য সংরক্ষণ করা যায় না, শুধুমাত্র রোমের যে তথ্যগুলো আছে এগুলা দেখা যায়। তার মানে রিড অনলি মেমোরি। এবং এটা হচ্ছে নন ভোলাটাইল বা স্থায়ী মেমোরি। তার মানে রোমে যে তথ্যগুলা থাকে এগুলা স্থায়ী, এগুলা কম্পিউটার অফ করলে বা কম্পিউটারের সংযোগ নষ্ট হয়ে গেলে এগুলা চলে যায় না, এগুলা স্থায়ীভাবে যারা ম্যানুফ্যাকচারার তারাই এই রোমের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কোড বা প্রোগ্রাম দিয়ে দেয়। আগের কম্পিউটারগুলোতে, বর্তমান কম্পিউটারগুলোতে দেখা যায় না। আগে যে আমাদের কম্পিউটারগুলো ছিল, আমরা যখন কম্পিউটার ওপেন করতাম তখন কিছু দেখা যেত যে অনেকগুলা লেখা আসে এবং খুব দ্রুত চলে যায়। বা আগের যে প্রসেসরগুলো আছে, সেই প্রসেসর বা গুলা অন করলে এই ধরনের লেখা দেখা যায় যে অনেকগুলা লেখা উঠে খুব দ্রুত চলে যায়। এই কোডগুলাই এই রোমের মধ্যে সংরক্ষিত থাকে। তাহলে আমি যদি একটু রিভিউ করি, র্যাম এটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এবং এটা হচ্ছে অস্থায়ী ভোলাটাইল। কম্পিউটার অফ করে দিলে এখানকে যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো চলে যাবে। এবং যখন আমরা কম্পিউটারে কোনো কাজ করি, প্রথম কাজটা এটা যে কোনো কাজ করলে এটা প্রথমে র্যামে জমা থাকে। আর রোম হচ্ছে রিড অনলি মেমোরি, এবং এটা স্থায়ী নন ভোলাটাইল মেমোরি। গুরুত্বপূর্ণ কোড এটার মধ্যে সংরক্ষিত থাকে, এবং এটা কম্পিউটার অফ করলে বা বিদ্যুৎ সংযোগ চলে গেলে এই রোমে সংরক্ষিত ডাটা এটা মুছে যায় না।
রোমকে 5 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে এমরোম, এমরোম মানে হচ্ছে মাস্ক রিড অনলি মেমোরি। আর হচ্ছে পিরোম, প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। আর একটা হচ্ছে ইপিরোম, ইতে হচ্ছে ইরেজেবল, বাকি পিরোম এই পিরোমের মতোই ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। আর হচ্ছে ইইপিরোম, ইতে হচ্ছে ইলেকট্রিক্যালি ইরেজেবল, বাকিটা পিরোমের মতোই। আর হচ্ছে ইএপিরোম, মানে ইতে হচ্ছে ইলেকট্রিক্যালি, এতে হচ্ছে অল্টারেবল, বাকিটা পিরোমের মতোই প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। রোমকে এই 5 ভাগে ভাগ করা যায়। ওকে, এখন আমরা দেখব সেকেন্ডারি মেমোরি। তাহলে প্রাইমারি মেমোরি সম্পর্কে আমরা যেটা জানলাম যে সিপিইউর সাথে সরাসরি সংযুক্ত থাকে তাদেরকে আমরা বলি প্রাইমারি মেমোরি, এবং এটা দুই প্রকার, একটা হচ্ছে র‍্যাম আর একটা হচ্ছে রোম। এখন আমরা দেখব সেকেন্ডারি মেমোরি। সেকেন্ডারি মেমোরি বলতে আমরা বুঝি যেগুলো আসলে সিপিইউর সাথে সংযুক্ত থাকে না, তাদেরকে আমরা বলি সেকেন্ডারি মেমোরি। এবং এই সেকেন্ডারি মেমোরিগুলা প্রাইমারি মেমোরির মতো এত উচ্চ গতি সম্পন্ন না, এগুলা ধীর ক্ষমতা সম্পন্ন, কিন্তু এদের ধারণ ক্ষমতা বেশি। প্রাইমারি মেমোরি যদিও এদের গতি অনেক বেশি, কিন্তু এদের ধারণ ক্ষমতা কম। সেকেন্ডারি মেমোরির ধারণ ক্ষমতা অনেক বেশি, যেমন সিডি, ডিভিডি, হার্ড ডিস্ক, পেন ড্রাইভ, এসএসডি, এগুলো সবই হচ্ছে সেকেন্ডারি মেমোরি, যেগুলো সিপিইউর সাথে সরাসরি সংযুক্ত থাকে না। এবং সেকেন্ডারি মেমোরি এগুলা এক ধরনের স্থায়ী মেমোরি, স্থায়ী, এবং এগুলা বিদ্যুৎ সংযোগ চলে গেলে বা কম্পিউটার সংযোগ নষ্ট হয়ে গেলে এগুলার ডাটা মুছে যায় না, এবং এগুলো হচ্ছে সস্তা, এগুলা ধীরগতি সম্পন্ন, এবং এদের দামে এগুলা সস্তা। তার মানে সেকেন্ডারি মেমোরি সম্পর্কে আমরা কি জানলাম? সিপিইউর সাথে সংযুক্ত থাকে না, ধীরগতি সম্পন্ন, এদের ধারণ ক্ষমতা অনেক বেশি, এবং এদের মেমোরি হচ্ছে স্থায়ী মেমোরি, এবং এগুলা হচ্ছে সস্তা দরের মেমোরি, যেমন সিডি, ডিভিডি, হার্ড ডিস্ক, পেন ড্রাইভ, এগুলো হচ্ছে সবই সেকেন্ডারি মেমোরির উদাহরণ। সর্বপ্রথম যে সেকেন্ডারি মেমোরিটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ফ্লপি ডিস্ক। 1973 সালে আইবিএম এই ফ্লপি ডিস্ক আবিষ্কার করে। এই ফ্লপি ডিস্কটা আমরা যারা দেখেছি যে এটা একটা চারকোনা বক্সের মতো, এবং এটার ভিতরে একটা গোলাকার পাতলা ডিস্ক থাকে। এই পাতলা ডিস্কের মধ্যে ম্যাগনেটিক অক্সাইডের প্রলেপ থাকে। এটা ধারণ ক্ষমতা খুব কম, 700 থেকে 800 কেবি, সর্বোচ্চ 850 কিলোবাইট পর্যন্ত এটা ধারণ করতে পারে। এটা বিভিন্ন ব্যাসের হয়, যে গোলাকার চাকতি যেটা, এটা বিভিন্ন ব্যাসের হয়। এটা 3.5 ইঞ্চ, 5.25 ইঞ্চ, সর্বোচ্চ এটা 8 ইঞ্চ পর্যন্ত হতে পারে। এরপর আমরা সবচেয়ে বেশি যে সেকেন্ডারি মেমোরিটা ব্যবহার করি সেটা হচ্ছে হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক এটা হচ্ছে গোলাকার অনেকগুলা ডিস্ক একত্রিত হয়ে এই হার্ড ডিস্ক গঠন করে। মাঝখানে এরকম একটা লোহার দণ্ড থাকে, এবং দণ্ডের এখানে অনেকগুলা ডিস্কের সমন্বয়ে এই হার্ড ডিস্ক গঠিত হয়, এবং এটা হচ্ছে চৌম্বকীয় ডিস্ক বা ম্যাগনেটিক ডিস্ক বলা হয়। এই যে হার্ড ডিস্ক, এই হার্ড ডিস্কের মধ্যে অনেকগুলা গোল গোল বৃত্ত থাকে। হ্যাঁ, এই যে গোল গোল বৃত্ত থাকে, এই প্রত্যেকটা বৃত্তকে বলা হয় ট্র্যাক। এই যে প্রত্যেকটা বৃত্ত, এই বৃত্তকে বলা হয় ট্র্যাক। আবার এই বৃত্তগুলা লম্বালম্বি রেখা দ্বারা বিভক্ত থাকে। তো এই লম্বা লম্বা রেখা দ্বারা বিভক্ত হলে যে প্রত্যেকটা অংশ, এই প্রত্যেকটা অংশকে বলা হয় একটা করে সেক্টর, এবং প্রতি সেক্টরের ধারণ ক্ষমতা হচ্ছে 512 বাইট। প্রতি সেক্টরের ধারণ ক্ষমতা হচ্ছে 512 বাইট। যখন আমরা পিসি অন করি তখন এই হার্ড ডিস্কগুলো ঘুরতে থাকে, এবং এই যে ঘোরে, এই ঘোরার পরিমাণ হচ্ছে মিনিটে 1000 থেকে 7200 বার। তাহলে হার্ড ডিস্ক সম্পর্কে আমরা যেগুলো জানলাম, যে অনেকগুলা ডিস্ক একটা দণ্ড, লোহার দণ্ডের কেন্দ্র করে থাকে, এটাকে আমরা হার্ড ডিস্ক বলি, এবং এটা হচ্ছে চুম্বকীয় ডিস্ক। এখানে অনেকগুলা বৃত্তাকার ট্র্যাক থাকে, এবং এই বৃত্তাকার ট্র্যাকগুলা লম্বালম্বি রেখা দ্বারা ভাগ থাকে। প্রত্যেক ভাগকে বলা হয় একটা করে সেক্টর, এবং প্রত্যেক সেক্টরের ধারণ ক্ষমতা হচ্ছে 512 বাইট। এবং এই যে হার্ড ডিস্ক কাজের সময় মিনিটে 1000 থেকে 7200 বার ঘুরে থাকে। বিভিন্ন কোম্পানি এই হার্ড ডিস্ক প্রডিউস করে, যেমন সিগেট, এরপর তোশিবা, এরা এই হার্ড ডিস্ক প্রডিউস করে। এরপর বর্তমানে যে হার্ড ডিস্কের বদলে যে জিনিসটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেটা হচ্ছে এসএসডি। এসএসডি মিনস সলিড স্টেট ডিভাইস। এই এসএসডি এটা হার্ড ডিস্কের চাইতে অনেক বেশি স্পিড। হার্ড ডিস্ক, যেসব কম্পিউটারে হার্ড ডিস্ক থাকে সেই কম্পিউটার ওপেন হইতে যদি 1 মিনিট সময় লাগে, তাহলে যেসব কম্পিউটারে এসএসডি ইউজ করা হয় সেগুলো ওপেন হতে বড় জোর 10 সেকেন্ড সময় লাগে। অধিক ধারণ ক্ষমতা সম্পন্ন, এবং এসএসডির একটা বড় সুবিধা হচ্ছে এটা ডাটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। হার্ড ডিস্ক অনেক সময় দেখা যায় ক্র্যাশ করে, আমাদের অনেক ইম্পর্টেন্ট ডাটা নষ্ট হয়ে যায়। এসএসডি ক্র্যাশ করার পসিবিলিটি অনেক কম, এবং এটা হার্ড ডিস্কের চাইতে 80 গুণ বেশি দ্রুত, এবং যেহেতু এটা বেশি দ্রুত, হার্ড ডিস্কের চাইতে এসএসডির দাম একটু বেশি। এবং এই এসএসডি এটা হচ্ছে ন্যান্ড বেসড মেমোরি। পেন ড্রাইভ আমরা সবাই চিনি, যে জিনিসটা খুব সহজে হারিয়ে যায় সেটা হচ্ছে পেন ড্রাইভ। পেন ড্রাইভ সর্বপ্রথম আবিষ্কৃত হয় 1998 সালে, আবিষ্কার করে পুয়া কিনসেং। এই পেন ড্রাইভের ধারণ ক্ষমতা 8 জিবি থেকে 1 টেরাবাইট পর্যন্ত এখন হতে পারে। তার মানে 1 টেরাবাইটের একটা হার্ড ডিস্ক, চিন্তা করা যায় যে তুমি পকেটে করে 1 টেরাবাইটের একটা হার্ড ডিস্ক নিয়ে ঘুরে বেড়াচ্ছ, তাই না?
এরপর আছে সিডি কম্প্যাক্ট ডিস্ক, এটাও এক ধরনের সেকেন্ডারি মেমোরি। সিডি সর্বপ্রথম আবিষ্কার করা হয় 1982 সালে। সিডির ধারণ ক্ষমতা অলমোস্ট 700 মেগাবাইটের মতো হতে পারে, এবং এখানে তিনটা ফরম্যাটে আমরা মেমোরি রাখতে পারি। একটা হচ্ছে অডিও ফরম্যাট, ভিডিও ফরম্যাট এবং টেক্সট আকারে আমরা এখানে ডাটা সংরক্ষণ করতে পারি, এবং এই সিডি গুলা এক ধরনের অপটিক্যাল ডিস্ক। এরপর ডিভিডি সিডির চেয়ে একটু আপডেটেড। সিডিতে একটা সমস্যা সেটা হচ্ছে সিডি শুধুমাত্র এক পাশে লেখা যায়, কিন্তু ডিভিডিতে দুই পাশেই লেখা যায়। একটা ডিভিডির এটার এই পাশেও লেখা যায়, আবার নিচের পাশেও লেখা যায়। এই কারণে ডিভিডির ধারণ ক্ষমতা বেশি। ডিভিডি মিন্স হচ্ছে ডিজিটাল ভার্সাটাইল ডিস্ক বা ডিজিটাল ভিডিও ডিস্ক। এটা আবিষ্কার করা হয় 1996 সালে। যেহেতু ডিভিডি দুই পাশেই রাখা যায়, এটা ধারণ ক্ষমতা বেশি, এটা 17 জিবি পর্যন্ত ধারণ করতে পারে। এবং কিছু ডিভিডি আছে যে ডিভিডি গুলার ধারণ ক্ষমতা আরো বেশি, এগুলোকে বলা হয় ব্লু-রে ডিভিডি, এগুলো 100 জিবি পর্যন্ত ধারণ করতে পারে। তাহলে আমরা দেখলাম প্রাইমারি মেমোরি, যেটা সিপিইউর সাথে সরাসরি সংযুক্ত থাকে। এরপর দেখলাম আমরা সেকেন্ডারি মেমোরি, যেটা সিপিইউর সাথে সরাসরি সংযুক্ত থাকে না। আরেক ধরনের মেমোরি সেটা হচ্ছে ইন্টারনাল মেমোরি। ইন্টারনাল মেমোরি দুই রকমের হয়, একটা হচ্ছে রেজিস্টার আর একটা হচ্ছে ক্যাশ মেমোরি। তো রেজিস্টার হচ্ছে মাইক্রোপ্রসেসরের অস্থায়ী মেমোরি। মাইক্রোপ্রসেসর আমরা জানি, এই মাইক্রোপ্রসেসরের ভিতরে খুব অল্প পরিমাণের মেমোরি দেয়া থাকে। এই মেমোরিটা হচ্ছে রেজিস্টার। এই রেজিস্টারে কাজ করার ক্ষমতা অনেক দ্রুত। বিভিন্ন কাজে, যেমন প্রোগ্রাম, কাউন্টার, অ্যাকুমুলেটর, এইসব কাজে রেজিস্টার ব্যবহার করা হয়। এরপর আছে ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরি থাকে মাইক্রোপ্রসেসর এবং মেইন মেমোরির মাঝখানে। এই ক্যাশ মেমোরি ধারণ ক্ষমতা খুব কম, কিন্তু এটাও উচ্চ গতি সম্পন্ন। ক্যাশ মেমোরি যে কাজে ইউজ হয়, নরমালি দেখা যায় সিপিইউ যখন কোনো কাজ করতে নেয়, তখন সে ওইটার জন্য মেইন মেমোরিতে সে খোঁজে মেইন মেমোরি। তো যে কাজটা বারবার করা হয়, সেই কাজটা করার জন্য সিপিইউ যেটা করে, এই যে ক্যাশ মেমোরি যেটা আছে, মেইন মেমোরি থেকে সেই প্রোগ্রামগুলো ক্যাশ মেমোরিতে চলে আসে। এই জন্য সিপিইউ তখন যেটা করে, সর্বপ্রথম সে ক্যাশ মেমোরিতে খোঁজ নেয় যে ক্যাশ মেমোরিতে সেই ডাটাটা আছে কিনা। যদি ক্যাশ মেমোরিতে থাকে, তাহলে সিপিইউ এই ক্যাশ মেমোরি থেকে ডিরেক্ট সেই ডাটা এনে সেটা প্রসেসিং করে আউটপুট হিসেবে প্রকাশ করে। এরপরে যদি ক্যাশ মেমোরিতে না পায়, তাহলে সিপিইউ এটা মেইন মেমোরিতে খোঁজ নেয় এবং মেইন মেমোরি থেকে এনে সেই কাজটা করে। সো যদি মেইন মেমোরি থেকে আনতে হয়, সিপিইউর অনেক সময় বেশি লাগে। বাট এই প্রোগ্রামটা যদি ক্যাশ মেমোরিতে পেয়ে যায়, তাহলে অনেক দ্রুত সে কাজ করতে পারে, অলমোস্ট 8 টাইমস ফাস্ট কাজ করে। এজন্য সিপিইউ সর্বপ্রথম খোঁজে হচ্ছে ক্যাশ মেমোরিতে। যদি সে ডাটাটা ক্যাশ মেমোরিতে পেয়ে যায়, তাহলে সে আর মেইন মেমোরিতে যায় না, তখন সে খুব দ্রুত কাজ করতে পারে। আর যদি সে ক্যাশ মেমোরিতে না পায়, তাহলে সে মেইন মেমোরিতে খোঁজ নেয় এবং মেইন মেমোরি থেকে এনে সে কাজ করে, তখন সময়টা একটু বেশি লাগে। তাহলে আমি যদি একটু সামারি করি, যে আমরা দেখলাম প্রথমে মেইন মেমোরি, এরপর দেখলাম সেকেন্ডারি মেমোরি, এবং ফাইনালি দেখলাম যে ইন্টারনাল মেমোরি, যেটা রেজিস্টার এবং ক্যাশ। তো সবচেয়ে স্পিড কম হচ্ছে সেকেন্ডারি মেমোরির, এবং এগুলো দামে সস্তা। তারপরে মেইন মেমোরি র্যাম এবং রোম। তার চেয়ে স্পিড বেশি হচ্ছে ক্যাশের, এবং তার চেয়ে স্পিড বেশি হচ্ছে রেজিস্টারের। যার স্পিড যত বেশি, তার দাম তত বেশি। তাহলে মেমোরির পার্টটা আমরা দেখলাম। পরবর্তী পার্টে আমরা দেখব সফটওয়্যারের অংশটা। ধন্যবাদ সবাইকে।